আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। চতুর্মুখী কূটনৈতিক চাপে এক ঘরে ইসরায়েল। সেনা প্রধানের পর এবার নেতানিয়াহুর সমালোচনায় তারই প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত। লোহিত সাগরে মার্কিন ডেস্ট্রয়ার ডুবিয়ে দিল হুথিরা। দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন ইমরান খান। বিজেপি হারলেই ইন্ডিয়া জোটকে সমর্থন করবে তৃণমূল, মমতার ঘোষণা। 10 বছর ধরে ধর্মীয় বিভাজনের রাজনীতি করছেন মোদি, তোপ প্রিয়াঙ্কার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা উপত্যকায় গেল 8 মাস ধরে স্থল ও আকাশ থেকে হাজার হাজার পাউন্ড বোমা ফেলেছে ইসরায়েল। এরপরও থামতে নারাজ মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল। গো ধরে আছে গুড়িয়ে দিতে হবে রাফা শহরও। এমন পরিস্থিতিতে রাফা শহরে যদি ইসরায়েল পূর্ব পরিকল্পিত সর্বাত্মক অভিযান শুরু করে তাহলে মানবিক সংকট আরো ভয়াবহ হবে, সেটি বুঝতে পারছে বিশ্ব মডেল আমেরিকা সহ সব দেশই। শুধু বুঝতে পারছে না ইসরায়েল, ফলে রাফা অভিযানকে ঘিরে কূটনৈতিকভাবে চতুর্মুখী চাপে রয়েছে ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হয়ে রাফা অভিযানে অটল থাকায় যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠ মিত্রদের কাছ থেকে চাপের মুখে পড়েছে তারা। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে বাইডেন প্রশাসন। এর মধ্যে ফিলিস্তিনকে সংস্থাটির পূর্ণাঙ্গ সদস্য করার পক্ষে অবস্থান নিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। রাফা অভিযান নিয়ে নেতানিয়াহুর সঙ্গে মত পার্থক্যের কারণে গত সপ্তাহ থেকে ইসরায়েলে বোমা সরবরাহ বন্ধ রেখেছে জো বাইডেন। এরপরেই যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে বলে অভিযোগ করেছে মার্কিন প্রশাসন, যাকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফাটল হিসেবে বিবেচনা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল ও হামাস যাতে সক্রিয় থাকে সেই চেষ্টা এখনো চালাচ্ছে। কাতার ও মিশরের দূতাবাস সচল রাখার জোর প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেছেন, ভার্চুয়ালি হলেও দুই পক্ষকে আলোচনায় সক্রিয় রাখতে আমরা কঠোর পরিশ্রম করছি, একটি কার্যকর যুদ্ধবিরতি পারে শান্তির সূচনা করতে। নানা চাপের পরও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে সামরিক অভিযান চালিয়ে যেতে অনড় ইসরায়েল। এজন্য শহরটির অর্ধেকের বেশি ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। হামাস যোদ্ধাদের সঙ্গে সেখানে তুমুল যুদ্ধ চলছে। স্থানীয়দের রাফা ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে 4.5 লাখেরও বেশি বাসিন্দা শহর ছেড়ে গেছেন, তবে বেশিরভাগই কোথায় যাবেন সেটি তাদের অজানা, কারণ বিভিন্ন শহরের অ্যাপার্টমেন্ট, হাসপাতাল, মসজিদ ও স্কুলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলের নেকড়া। এরপরও নির্মূল করা যায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে। উল্টো হামাস মুক্ত বলে দাবি করা এলাকাগুলো আবারও স্বরূপে ফিরেছে আল কাসাম ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধারা। একদিকে চতুর্মুখী কূটনৈতিক চাপ, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে হামাস আতঙ্কে কার্যত অস্তিত্বের সংকটে আছে ইসরায়েল। যুদ্ধোত্তর পরবর্তী গাজা নিয়ে পরিকল্পনা করতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত। যদিও যুদ্ধকালীন মন্ত্রী পরিষদের মধ্যে গাজা ইসরায়েলি হামলার বিষয়ে সামরিক দিক নির্দেশনা নিয়ে দ্বিধা বিভক্তির একটি গুঞ্জন শোনা যায়। এরপরে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধের পর গাজা শাসন করার কোনো পরিকল্পনা তাদের নেই। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, অক্টোবর থেকেই তিনি মন্ত্রিসভাকে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা গ্রহণের কথা বারবার বলে আসছেন। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ফাতাকে উদ্দেশ্য করে বলেন, তিনি হামাসের স্থানে ফাতাকে জায়গা দিতে চান না। তিনি বলেন, গাজা হয় হামাস নয় ইসরায়েল শাসন করবে। গালান্ত বলেন, এই ধরনের অবস্থায় আমাদের অর্জন দুর্বল হয়ে পড়বে এবং জিম্মিদের মুক্তিদানে হামাসের সঙ্গে কার্যকর আলোচনাও অকার্যকর হয়ে পড়বে। গালান্ত আরো বলেন, গত অক্টোবরে গাজায় অভিযান চালানোর পরই তিনি যুদ্ধকালীন একটি পরিকল্পনা পেশ করেন। সেখানে তিনি তাদের শত্রু নয় এমন সরকার বসানোর প্রস্তাব দেন, কিন্তু তার এই প্রস্তাব নিয়ে কখনো আলোচনা হয়নি এবং তার বিকল্প কোনো প্রস্তাবও দেওয়া হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গাজা নিয়ে পরিকল্পনা করতে ব্যর্থ হওয়ায় এটি আমাদেরকে এক কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এজন্য আমি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে আহ্বান জানাই, দ্রুতই গাজায় নিয়ে একটি পরিকল্পনা গ্রহণ করা উচিত।
ইয়েমেন ভিত্তিক হাউথি যোদ্ধারা লোহিত সাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার এবং ইসরায়েলগামী জাহাজে হামলার দাবি করেছে। আনাদুল এজেন্সি এই খবর প্রকাশ করেছে। হাউথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের নৌ ক্ষেপণাস্ত্র লোহিত সাগরে মার্কিন ডেস্ট্রয়ার ম্যাশনকে টার্গেট করে এবং তাতে সরাসরি আঘাত করে। আরো বলেন, জাহাজ চলাচলের উপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আরেকটি জাহাজের উপর হামলা চালানো হয়। হাউথিদের দাবির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পশ্চিম ইয়েমেন হাউথিদের পরিচালিত আল হুদা বিমানবন্দরে বিমান হামলা চালানোর একদিন পর বুধবার এই আক্রমণ হয়। হাউথিরা গাজার প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগর, এডেন সাগরে ক্ষেপণাস্ত্র, ড্রোন দিয়ে ইসরায়েলের মালিকানাধীন পতাকাবাহী পরিচালিত বা ইসরায়েলি বন্দরগামী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজার উপর হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য হাউথিদের উপর প্রতিশোধমূলক হামলা চালানোর পর গ্রুপটি আমেরিকান এবং ব্রিটিশ জাহাজগুলোকেও টার্গেট করছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির মামলায় জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। বুধবার আদালত এই জামিন আবেদন মঞ্জুর করেছে। আইএইচসির প্রধান বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত 2 সদস্যের বেঞ্চ একদিন আগে জাতীয় জবাবদিহি ব্যুরোর প্রসিকিউশন দল এবং ইমরানের আইনজীবী সর্দার লতিফ খান খোসার যুক্তি তর্ক শুনেছিলেন। বুধবার জামিন আবেদনের উপর আদালতের রায় দেওয়ার কথা ছিল। ডন অনলাইন জানিয়েছে, আদালত 10 লাখ টাকায় জামিন দিয়েছেন। অবশ্য দুর্নীতির মামলায় জামিন পেলেও ইমরানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে না, কারণ তিনি এখনো সাইফার মামলা এবং ইদ্দত মামলায় সাজা ভোগ করছেন। ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডির একটি আদালত দুর্নীতি মামলায় অভিযুক্ত করে। মামলায় অভিযোগ করা হয়েছে যে ইমরান ও বুশরা বিবি একটি প্রতিষ্ঠানের শত শত কোটি রুপি বৈধ করার জন্য উপহার হিসেবে জমি নিয়েছিলেন। তবে ইমরান এই অভিযোগ অস্বীকার করেছেন। ভারতের চলমান লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন পদ্ম বাহিনীর 400 আসনের দাবি করলেও 200 পেরোবে না বলে ভবিষ্যৎবাণী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ জানিয়ে দেন, ভোটের পর বিজেপি হারলেই বিরোধীদের ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সব রকম সাহায্য করবে তৃণমূল কংগ্রেস। 5ম দফা ভোটের দিন কয়েক আগে আজ হুগলিতে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, 4 দফায় যে ভোট গ্রহণ হয়েছে তাতে বিজেপি হারবে, বাকি 3 দফাতেও জেতার খুব একটা সম্ভাবনা নেই। অনেক চিৎকার করবে, ইনিয়ে বিনিয়ে কথা বলবে, জুলুমবাজি করবে, কিন্তু জিততে পারবে না। মমতা আরো বলেন, আমি দিল্লির কথা বলছি, সেখানে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার গঠন করে দেব আমরা, যাতে বাংলার মা বোনদের কোনো অসুবিধা না হয়, 100 দিনের কাজের টাকা না আটকায়। উল্লেখ্য, 4র্থ দফার নির্বাচনের দিন ভোটের সম্ভাব্য ফলাফল ঘোষণা করেছিলেন মমতা। তার দাবি, 315টি আসনে জিতে এবার সরকার গড়বে ইন্ডিয়া জোট। এদিন হুগলির সভাতে দলের অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তিনি। ইন্ডিয়া জোট গঠনের প্রাথমিক পর্যায়ে তৃণমূল নেত্রী দাবি করেছিলেন যে ওই নামকরণ তারই করে দেওয়া। পরে কংগ্রেসের দাবি না মানা ও সিপিএম থাকায় ইন্ডিয়া জোটে সেইভাবে থাকেনি তৃণমূল। বাংলাতেও জোট হয়নি, তবে প্রচারে বারে বারে ইন্ডিয়া জোটের নাম করছেন মমতা। আর এবার সরাসরি বাইরে থেকে বিরোধী জোটকে সমর্থনের ঘোষণাও করে দিলেন। 10 বছর ধরেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রায়বেরেলির এক নির্বাচনী সভা থেকে এই ভাষাতেই ভারতের প্রধানমন্ত্রীকে নিশানা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এদিন প্রধানমন্ত্রী ধর্মীয় মেরুকরণের কথা অস্বীকার করে মুসলিম সম্প্রদায়কে কাছে টানার চেষ্টা করেন। প্রধানমন্ত্রীর এই অবস্থান বদল নিয়ে নির্বাচনী সভা থেকেই খোঁচা দিতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। এদিন প্রধানমন্ত্রীকে নিশানা করে নির্বাচনী সভা থেকে প্রিয়াঙ্কা জানান, গত 10 বছর ধরে শুধু ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে এসেছেন প্রধানমন্ত্রী। উনি এতদিন ধরে যা করে এসেছেন তা এখন অস্বীকার করছেন। সারা বিশ্বের কাছে তিনি তার অবস্থান জানিয়েছিলেন। এখন আচমকে এমন কি হলো যে তাকে সবকিছু অস্বীকার করতে হচ্ছে? উল্লেখ্য, প্রথম 4 দফার ভোটের পর আচমকাই মুসলিম প্রেমী হয়ে ওঠার মরিয়া চেষ্টা চালিয়েছেন প্রধানমন্ত্রী। শিল্পপতি মুকেশ আম্বানির মালিকানাধীন এক চ্যানেলে নিজের ঘনিষ্ঠ উপস্থাপিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে মুসলিমদের নিয়ে সুর নরম করেছিলেন মোদী। ধর্মীয় মেরুকরণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেছিলেন, কে বলল যে আমি অনুপ্রবেশকারী ও একাধিক সন্তান বলতে মুসলিমদের ইঙ্গিত করেছি। অনেক গরিব ও দরিদ্র সীমার নিচে থাকা পরিবারের একাধিক সন্তান রয়েছে। আমি কখনো হিন্দু কিংবা মুসলিমদের কথা আলাদাভাবে উল্লেখ করিনি। ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। এবার প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। চতুর্মুখী কূটনৈতিক চাপে এক ঘরে ইসরায়েল।
সেনাপ্রধানের পর এবার নেতানিয়াহুর সমালোচনায় তারই প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত। লোহিত সাগরে মার্কিন ডেস্ট্রয়ার ডুবিয়ে দিল হুথিরা। দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন ইমরান খান। বিজেপি হারলেই ইন্ডিয়া জোটকে সমর্থন করবে তৃণমূল, মমতার ঘোষণা। 10 বছর ধরে ধর্মীয় বিভাজনের রাজনীতি করছেন মোদি, তোপ প্রিয়াঙ্কার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।